প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য স্কুল সমপর্যায়ের ৬ষ্ঠ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধনের সকল ইংরেজি প্রশ্ন সমাধান। চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হলো, এ প্যারাগ্রাফ মাস্ট বি রিটেন ইন ড্যাশ প্যারা, অর্থাৎ একটি প্যারাগ্রাফ কতটি প্যারার মধ্যে লিখতে হয়। একটি প্যারাগ্রাফ মূলত একটি প্যারার মধ্যে লিখতে হয়। এরপরে প্রশ্ন হলো, হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দটির ভার্ব ফর্ম কি? আমরা জানি অ্যাবিলিটি এই শব্দটি একটি কি নাউন। অ্যাবিলিটি শব্দটি কি নাউন এবং এর অর্থ কি সক্ষমতা বা সামর্থ্য। অ্যাবিলিটি এই শব্দটির প্রশ্ন হচ্ছে ভার্ব ফর্ম। এর শব্দটির ভার্ব ফর্ম হচ্ছে এনাবল। অ্যাবিলিটির ভার্ব হচ্ছে এনাবল এবং অ্যাবলি এটা হচ্ছে অ্যাডভার্ব। এটি কি এটি একটি অ্যাবিলিটি শব্দটির অ্যাডভার্ব এবং অ্যাবল কি এটি হলো অ্যাডজেক্টিভ। এটি কি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে প্রশ্ন হলো, হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। দেখুন কয়েকটি নির্দিষ্ট ওয়ার্ড আছে যেগুলো ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় এসে থাকে। এখানে বলছে যে বিউটিফুল শব্দটির নাউন ফর্ম কোনটি। এখানে বিউটিফুল নিচে কিন্তু একটি অ্যাডজেক্টিভ। সেটি কি? সেটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ। চলুন আমরা এখন অপশন দেখব। এখানে নাউন হলো বিউটিফুল শব্দ হচ্ছে নাউন। আমরা জানি কোনো অ্যাডজেক্টিভ শেষে যদি আপনার টোন, শোন, শিপ, ডোম, হুডনেস, টিওয়াই, আইটোয়াই এগুলো থাকলে কি হয়? সেই শব্দটি কিন্তু নাউন হয়। সেই অনুযায়ী শব্দটির শেষে টিওয়াই যুক্ত রয়েছে। তাহলে কিন্তু এটি হচ্ছে নাউন ফর্ম। এরপরে প্রশ্ন হলো, হি রেন এ রেস, হেয়ার রেন ইজ এ ড্যাশ ভার্ব। এখানে বলছে যে রেন কোন ধরনের ভার্ব। আমরা জানি কি যে কোনো ইনট্রানজিটিভ ভার্ব যদি সেই ভার্বের সমজাতীয় কোনো ওয়ার্ডকে তার অবজেক্ট হিসেবে গ্রহণ করে তবে তাকে কি বলে? কগনেট ভার্ব বলা হয়। তাকে কি বলা হয়? তাকে কগনেট ভার্ব বলা হয়, অর্থাৎ সঠিক উত্তর কগনেট ভার্ব। হুইচ ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব রিং। আমরা মূলত জানি কি রিং, রাং, রাং, অর্থাৎ রিং, রাং, রাং। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এর এক্সক্লেমেটরি সেন্টেন্সটি কি হবে? অ্যাসার্টিভ কে এক্সক্লেমেটরি বাক্যে পরিবর্তন করলে ভেরি এর বদলে কি বসে? হট এ বা হট অ্যান কিন্তু ব্যবহৃত হয়, অর্থাৎ হট এ অথবা হট অ্যান কিন্তু ব্যবহৃত হয় যদি আপনি কোনো অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি পরিবর্তন করেন, ভেরি এর বদলে ব্যবহৃত হয়। অথবা কিন্তু হাও ইউজ করা যেতে পারে, হাও ইউজ করা যেতে পারে। এরপর কি হবে? অ্যাডজেক্টিভ, অর্থাৎ হাউ প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব এক্সক্লেমেটরি চিহ্ন বসবে। অর্থাৎ দেখুন গ নম্বর যে হট অ্যান্ড এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। এরপরে হলো, ইট ইজ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওয়ান ফরচুন। এটির সিম্পল কি? দেখুন রিলেটিভ প্রোনাউন হু যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সের পরিবর্তন করার নিয়ম হলো রিলেটিভ প্রোনাউন হু এর অ্যান্টিসিডেন্ট তথা হু এর পূর্ববর্তী অংশ প্লাস হু এর পরবর্তী অংশ অ্যান্সার হবে। দেখুন অপশন এ নাম্বার, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওয়ান ফরচুন। এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে হলো, উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। এটি ইন্টারোগেটিভ করতে বলছে, অর্থাৎ কোনো অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট যদি প্রোনাউন হয়, সেটি কি সাবজেক্ট যদি প্রোনাউন হয় সেই ক্ষেত্রে বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট বাকি অংশ বসবে এবং অন্যদিকে যদি সাবজেক্ট নাউন হয় তাহলে কিন্তু বি ভার্ব যোগ নট যোগ সাবজেক্ট বাকি অংশ বসে। সেক্ষেত্রে এখানে কিন্তু দেখুন খ নাম্বার কিন্তু সঠিক উত্তর। এরপরে, ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড। একে কি করতে বলছে? কম্পেরিক বলতেছে। আমরা জানি কি এই এই সেন্টেন্সটা একটি কি, এটি কিন্তু একটি সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে এই যে ওয়ান অফ, অর্থাৎ ওয়ান অফ দা থাকলে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান মোস্ট আদার বসে। অর্থাৎ
দেন মোস্ট আদার বসে। দেখুন ম্যাঙ্গো ইজ সুইটার দেন, অর্থাৎ সুইটার দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, এই কিন্তু একটাই নিয়ম, এগুলো আপনাদের মনে রাখতে হবে। ইফ যদি হি ডাজ নট মুভ হি উইল ডাই, এখানে এটি কি বলতেছে, কম্পাউন্ড করতে হবে। ইফ দ্বারা শুরু হওয়া কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট অথবা থার্ড পারসন হয়, অর্থাৎ হি এখানে ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, তবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম হলো লেট প্লাস সাবজেক্ট হবে। লেট কিন্তু কোনোখানেই নাই। এজন্য কিছু কিছু রুলস রয়েছে যেগুলো আপনাদের সরাসরি মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু অপশন দেখার সাথে আপনারা অ্যান্সার করে দিতে পারবেন। এরপরে হলো দো হি ইজ পোর, হি ইজ হ্যাপি, একে সিম্পল করতে হবে। দেখুন দো বা অলদো যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল বাক্যে রূপান্তরের ক্ষেত্রে নিয়ম হলো দো অলদের পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসে। তারপরে কি বসে দেখুন ইনস্পাইট অথবা ডিসপাইট, তাহলে এই অপশন কিন্তু এমনি বাদ যাচ্ছে যদি আপনি এই নিয়মটি মনে রাখতে পারেন। এবং ইনস্পাইট অথবা ডিসপাইট এরপরে সাবজেক্টের পসেসিভ অর্থাৎ পসেসিভ ফর্ম বসবে। এখানে দেখুন আহ, অর্থাৎ হির হচ্ছে পসেসিভ ফর্ম কি, হিজ, হিজ, এটি কিন্তু সঠিক উত্তর। আর পরে কিন্তু নিয়ম দেখা লাগলো না, দেখুন এখানে কিন্তু অফ হবে না, অর্থাৎ ক নাম্বার সঠিক উত্তর। এবং বাক্যাংশ বি ভার্ব প্লাস অর্থাৎ পরবর্তী অ্যাডজেক্টিভের নাউন ফর্ম কমা দিয়ে বাক্যাংশ, কমা দিয়ে অর্থাৎ প্রশ্নের বাক্যাংশ। এরপর পরে হলো প্রিয়ম ইজ ওয়ানলি 6, একে নেগেটিভ করতে হবে। আমরা জানি কি যে ওয়ানলি, আমরা জানি কি ওয়ানলি যুক্ত অ্যাসার্টিভ বাক্যে সংখ্যাকে নির্দেশ করলে নেগেটিভ বাক্যে রূপান্তর করার সময় নট মোর দেন অথবা নট লেস দেন বসে। এক্ষেত্রে কিন্তু দেখুন যে প্রিয়ম ইজ নট মোর দ্যান, এখানে কি বলছে মোর দ্যান, অর্থাৎ এটি সঠিক উত্তর। হি টায়ার্ড অল প্লান্স, নেগেটিভ, এ বাক্যটিকে নেগেটিভ করতে বলছে। দেখুন অপশন ক এবং ঘতে দেখুন যে সরি খ এবং ঘতে দেখুন এই দুটি অপশনে বাক্যের মূল অর্থের পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ অপশন গতে ইংরেজি ব্যাকরণজনিত ভুল রয়েছে, অপশন গুতে কি যে এখানে হচ্ছে ব্যাকরণগত ভুল রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু ক নাম্বার হবে এক্ষেত্রে। দি বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং, এক্ষেত্রে এর হচ্ছে আপনার অনুবাদ কোনটি হবে, অর্থাৎ এখানে অনুবাদটি হবে যে এখানে বলেছে যে ফুল অফ স্মাইলিং, ফুল অফ স্মাইলিং কথাটি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে, যে হাসি লেগে আছে। ফুল অফ স্মাইলিং অর্থ হল কি হাসি লেগে আছে, এক্ষেত্রে ফুল অফ স্মাইলিং শব্দটি ব্যবহৃত হয়। অতএব শিশুটির মুখে হাসি লেগেই আছে, অর্থাৎ হাসি লেগে থাকলে কি বসে অফ, অর্থাৎ ফুল অফ স্মাইলিং বসে। দি ট্রি ইজ ইন ফলোয়ার্স, এখানে কি হবে যে ইন ফলোয়ার কথাটি অর্থ কি, দেখুন প্রশ্নে দেখুন ইন ফলোয়ার, ইন ফলোয়ার কথাটি অর্থ হলো ফুল ধরেছে এমন, অর্থাৎ ফুল ধরেছে, গাছটিতে কি হয়েছে ফুল ধরেছে এমন বোঝালে ইন ফলোয়ার বসে, অর্থাৎ এরই সঠিক উত্তর। প্যাশেন্স ইজ এ বিটার বাট ইটস ফ্রুইট ইজ সুইট, এখানে কি হবে দেখুন প্রশ্নে প্রদত্ত বাক্যটি একটি ইংরেজি প্রবাদ বাক্য, কিন্তু এটি কিন্তু একটি প্রবাদ বাক্য যার অর্থ হলো সবুরে মেওয়া ফলে, এখানে কি সবুরে মেওয়া ফলে। এরপরে হলো আই ক্যান নট স্ট্যান্ড হিজ ডিসেস, এখানে দেখুন স্ট্যান্ড মানে কি, স্ট্যান্ড মানে কি দাঁড়ানো বা সহ্য করা ইত্যাদি যে কোনো একটা হবে। যদি আমরা জানি যদিও আমরা জানি যে স্ট্যান্ড সচরাচর দাঁড়ানো অর্থে ব্যবহৃত হয়, তবে এ বাক্যে কিন্তু সহ্য করা অর্থে ব্যবহৃত হয়েছে, এ বাক্যে কি অর্থে সহ্য করা অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন হচ্ছে আপনার রিস ডিজিএস, দেখুন এখানে রিস ডিজিএস অর্থ উন্নত মানের বা অর্থাৎ গুরুপাক খাবার, এখানে অর্থাৎ যে গুরুপাক খাবার আমার সহ্য হয় না, এখানে মূলত রিস ডিজিএস ডিসিএস এটাই অনুযায়ী কিন্তু মূলত এই প্রশ্নটি অ্যান্সার হবে, অর্থাৎ গুরুপাক খাবার আমার সহ্য হয় না। আই ওয়ান্ডার হোয়ার হি মে বি নাও, এক্ষেত্রে কি হবে দেখুন ওয়ান্ডার শব্দটি অর্থ হলো কোনো কিছু ভাবা, এখানে ওয়ান্ডার শব্দটি অর্থ হলো কোনো কিছু ভাবা বা কল্পনা করা কিন্তু বোঝায়, তাই এখানে সঠিক উত্তর হবে দেখুন যে সে এখন কোথায় আছে তাই ভাবছি, তার মানে সে ভাবছে বা কল্পনা করছে। এরপরে প্রশ্ন হলো হি আস্কড মি টু ডু ইট,
অর্থাৎ কাউকে কোনো কিছু করতে বলা। মনে করেন আমি আপনাকে নোট করতে বলছি। এই ক্লাসটি আপনি নোট করেন। অর্থাৎ আমি আপনাকে কোনো কিছু করতে বলছি। অর্থাৎ এক্ষেত্রে ask somebody to do something হয় কিন্তু। অর্থাৎ এর সঠিক উত্তর কি? তিনি আমাকে এটা করতে বলেছিলেন। He asked me to do it. সে আমাকে এটি করতে বলেছিলেন। আমি তাকে দিয়ে চিঠিটি লেখালাম। কি করলাম? আমি তাকে দিয়ে চিঠিটি লেখালাম। দেখুন কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া বা কাউকে দিয়ে কাজ করানো বোঝাতে মূলত কজেটিভ ভার্ব ব্যবহৃত হয়। কজেটিভ ভার্ব ব্যবহৃত হয়। ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুযায়ী মূলত দেখুন যে আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, এটি মূলত সঠিক উত্তর। এরপরে হলো আমি একটি পাখি দেখছি। কি বলছে? আমি একটি পাখি দেখছি। এখানে মূলত ইংরেজি ব্যাকরণ নিয়ম অনুযায়ী সি ভার্বটি কিন্তু কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হয় না। দেখুন এটা আপনারা সারা জীবনের জন্য মনে রাখবেন যে সি ভার্বটি কিন্তু কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সির সাথে যে আইএনজি যুক্ত হবে এটি কিন্তু কখনো ব্যবহৃত হয় না। ইংরেজি বাক্যে এটা ব্যবহৃত হয় না, এটা মনে রাখবেন। এবং অতএব যেহেতু এখানে বলছে যে আমি একটি পাখি দেখছি, এর অনুবাদ কি হবে? এখানে এর অনুবাদ হবে যে আই সি এ বার্ড। এখানে কিন্তু কখনো সিং হবে না, কারণ এর সাথে আইএনজি যুক্ত হয় না। এটা কিন্তু মনে রাখবেন। এরপরে প্রশ্ন হলো দৃশ্যটি অতি মনোরম। দৃশ্যটি কি? অতি মনোরম। অর্থাৎ দি সিনারি ইজ ভেরি চার্মিং। প্রশ্নে প্রদত্ত বাক্য অর্থের দিক থেকে অনেকটা কিন্তু একটি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতো। অর্থাৎ দৃশ্যটি অতি মনোরম। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? দি সিনারি ইজ ভেরি চার্মিং। অর্থাৎ এটি সঠিক উত্তর। এরপরে ১ টাকার ভাঙতি দাও। আমরা জানি ১ টাকার ইংরেজি কি বলুন তো? আপনারা জানবেন ১ টাকার ইংরেজি কি? একটা হলো কি 1 টাকা। গিভ মি 1 টাকা চেঞ্জ। ডাক্তার রোগীটি নাড়ি দেখলেন। দেখুন এখানে প্রশ্নে প্রদত্ত বাক্যটি কিন্তু অতীতকাল রয়েছে। যেমন ডাক্তার রোগীটি নাড়ি দেখলেন। দেখলেন কবে দেখেছে সেটি কিন্তু উল্লেখ নাই। অর্থাৎ নারী দেখা কথাটি কিন্তু দ্বারা মূলত নারীর স্পন্দন অনুভব করে। নারী এখানে কিন্তু মহিলা মানুষ বোঝাচ্ছে না, নারী আপনার হচ্ছে কি ধমনী, শিরা। তাই এক্ষেত্রে ফিল দ্য পালস কথাটি ব্যবহৃত হয়, সি ব্যবহৃত হয় না। এখানে কিন্তু সি ব্যবহৃত হয় না, এখানে দ্য পালস এই শব্দটি ব্যবহৃত হয়। অর্থাৎ সঠিক উত্তর খ নাম্বার। দি ডক্টর ফেল্ট দ্য পালস অফ দ্য পেশেন্ট। এরপরে প্রশ্ন হলো এই ঘরটি ভাড়া দেওয়া হবে। এই ঘরটি ভাড়া দেওয়া হবে, এক্ষেত্রে ভাড়া দেওয়া হবে এমন কিছু বোঝাতে কিন্তু টু লেট ব্যবহৃত হয়। আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু দেখে থাকবেন যে প্রত্যেকটি বিল্ডিং এর গায়ে কিন্তু টু লেট লেখা রয়েছে। অর্থাৎ ভাড়া দেওয়া অর্থে টু লেট ইউজ করা হয়। দিস হাউস ইজ টু লেট, অর্থাৎ বাড়িটি কি ভাড়া দেওয়া হবে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা সামনে সামনে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য ফ্রি মডেল টেস্ট প্রদান করব। যদিও এই প্রশ্নগুলো সলভ করার কথা ছিল না, কিন্তু আপনারা অনেকেই ইনবক্সে অনুরোধ করেছেন, এজন্য আমি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এরপরে আমরা ফ্রি মডেল টেস্ট দেব। অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এবং সামনের ফ্রি মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব, এই জন্য সেখান থেকে আপনাদের প্রায় 25% থেকে 40% প্রশ্ন হুবহু কমন পড়বে ইনশাল্লাহ। আমরা এখন দেখব স্কুল সমপর্যায়ের 7ম নিবন্ধন পরীক্ষায় আসা সমস্ত ইংরেজি প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন হলো বর্ষা শুরু হয়েছে। কি বলছে? বর্ষা শুরু হয়েছে। আমরা জানি কি যে সেট ইন অর্থ কি? শুরু হওয়া। কোনো কিছু সেট ইন অর্থাৎ শুরু হওয়া বোঝাতে সেট ইন ব্যবহৃত হয়। অর্থাৎ দি রেইনস হ্যাভ সেট ইন, বর্ষা শুরু হয়েছে। এরপরে হলো সে দিন এসে দিন খায়। এখানে হবে কিন্তু যে সে দিন আনে এবং দিন খায়, এসে হবে না, দিন আনে এবং দিন খায়। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, এটি কিন্তু নিবন্ধনে প্রায় 2 বার বা 3 বার এর বেশি কিন্তু আসছে। সো প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে হলো সে বলল যে সে যাবে। কি বলল? যে সে বলল যে সে যাবে। সেড দ্যাট এর পরে ভার্ব আসলে সেটি কিন্তু পাস্ট ফর্ম হয়। অর্থাৎ সেড দ্যাট এর পরে যদি ভার্ব আসে সেটি কিন্তু পাস্ট ফর্ম হবে। অর্থাৎ সঠিক উত্তর হি সেড দ্যাট হি উড গো। আমাদের চ্যানেল বা ফেসবুক পেজে যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, 19তম শিক্ষক নিবন্ধনে আমরা কিন্তু এই চ্যানেলে একদম ফাইনাল মডেল টেস্ট ফ্রি করে একদম আপনাদের উদ্দেশ্যে সলভ করব।
সেগুলো থেকে প্রায় 25 থেকে 40% প্রশ্ন কমনের নিশ্চয়তা ইনশাল্লাহ থাকবে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপরে প্রশ্ন হলো, আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না। এরকম অনেক লোক আছে যে আমি না খেয়ে মরে থাকবো কিন্তু কারো থেকে কোনো কিছু চাইবো না। এই অর্থে উড রেদার কি ব্যবহৃত হয়? উড রেদার অর্থ তার চেয়ে বা বরং, অর্থাৎ তার চেয়ে আমি মরে যাব কিন্তু তার চেয়ে আমি তার কার কাছে ভিক্ষা চাইবো না। এখানে উড রেদার এর পর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় এবং কি দেন থাকে। দেখুন, উড রেদার পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, তারপর কি দেন থাকে, অর্থাৎ সঠিক উত্তর আই উড রেদার ডাই দেন বেগ। এরপরে প্রশ্ন হলো, সে হাসতে হাসতে চলে গেল। দেখুন, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে বোঝালে লাফিং তথা প্রেজেন্ট পার্টিসিপল হয়, এক কথা প্রেজেন্ট পার্টিসিপল হয় এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। দেখুন যে হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, অর্থাৎ মূল ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে। এরপরে হলো, আমি এটা না করে পারলাম না। তিনি কি বলছে যে আমি এটা না করে পারলাম না। দেখুন, হি ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কুড নট বা হেল্প, অর্থাৎ কুড নট বা কি আপনার হচ্ছে ক্যান নট থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ ডুইং ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। এই জন্য এটি সঠিক উত্তর। এরপরে রয়েছে আই ডু নট টেক টি। এর অনুবাদ কি? যে আই ডু নট টেক টি, এটি অনুবাদ হলো যে আমি চা পান করি, তাই নাকি আমি চা খাবো না। আই ডু নট টেক টি, আমি চা লোবো না, বা আমি কি চা পান করি না বা চা খাবো না। আর যেসব খাবার দাঁত দিয়ে ছিঁড়ে খাওয়া হয় তাদের ক্ষেত্রে খাই ব্যবহৃত হয়, তবে তরল বোঝালে সেক্ষেত্রে পান করা ব্যবহৃত হয়। সুতরাং চা যেহেতু কি পান করি, তাই সঠিক উত্তর কি, যে আমি চা পান করি না। সরি, এখানে এটা হবে খ নাম্বার, যে আমি চা পান করি না। যদি এটা কঠিন পদার্থ হতো তাহলে কিন্তু খাবো না হতো। এরপরে প্রশ্ন হলো, লুক বিফোর ইউ লেভ। এই প্রশ্নটি নিবন্ধনে স্কুল 2 পর্যায়ে এর আগে আসছে। আমাদের চ্যানেলে দেখুন ভিডিও দেওয়া আছে, এবং আমাদের এই চ্যানেলে নিবন্ধনের স্কুল 2 এবং স্কুল এবং কলেজ পর্যায়ে সমস্ত বাংলা প্রশ্নের সমাধানও কিন্তু দেওয়া আছে। এবং আমরা ইংরেজি প্রশ্ন সমাধান পর্ব শেষ হলে আমরা ম্যাথ এবং এরপরে সায়েন্স পার্ট এর অংশটি একদম সম্পূর্ণভাবে সমাধান করব এবং এরপরে ফাইনাল মডেল টেস্ট প্রদান করব আপনাদের। এখানে দেখুন যে লুক বিফোর ইউ লিভ, এখানে লুক বিফোর ইউ লিভ এর অর্থ হলো কি, ভাবিয়া করিও কাজ। কি হবে, যে ভাবিয়া করিও কাজ। এরপরে প্রশ্ন হলো, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অনটা কি, ক্যাটস অন ডগস এটা কি, এটা কিন্তু ইডিয়াম ফ্রেজ এটুক, যে ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে কি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে তাহলে কি হবে, যে মুষলধারে, যে ক্যাটস অন ডগস যেহেতু আছে মুষলধারে, তাহলে কিন্তু এই তিনটে অপশনের মধ্যে দেখুন মুষলধারে কিন্তু কোথাও নেই, তাহলে এটি সঠিক উত্তর। এরপরে হচ্ছে যে হি হ্যাজ কিল্ড হিমসেলফ, এখানে কি হবে, দেখুন নিজেকে নিজে হত্যা করাকে আত্মহত্যা বলে। মনে করেন আপনি নিজেই মারা গেলেন, তাকে বলা হয় আত্মহত্যা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি, যে সে আত্মহত্যা করেছে। হি হ্যাজ কিল্ড হিমসেলফ। হিমসেলফ মানে কি, যে সে নিজেকেই মেরে ফেলেছে, অর্থাৎ সে নিজেই আত্মহত্যা করেছে। এরপরে হলো ডায়মন্ড কাটস ডায়মন্ড। ডায়মন্ড কাটস ডায়মন্ড, এক্ষেত্রে আপনার এর অর্থ কি? এর অর্থ হলো যে মানিকে মানিক চেনে। প্রবাদ বাক্য রে ভাই, অর্থাৎ ডায়মন্ড কাটস ডায়মন্ড, মানিকে মানিক চেনে, রতনে রতন চেনে। আই অ্যাম ব্যাডলি হার্ড আপ। আই অ্যাম ব্যাডলি হার্ড আপ, এক্ষেত্রে সঠিক উত্তর কি, যে আমার টাকার খুব অন্টন হয়েছে, আমার টাকার খুব অন্টন হয়েছে। হি ইজ ওনলি 5 নেগেটিভ, এটা কি বলছে, নেগেটিভ করতে হবে। দেখুন ওয়ানলি অথবা এ ওয়ান দ্বারা কোনো বাক্য শুরু হলে, দেখুন এখানে কিন্তু ওয়ানলি রয়েছে, অর্থাৎ ওয়ানলি বা এ ওয়ান এই দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ বস্তুবাচক শব্দের ক্ষেত্রে নাথিং বাট বসে। আবার সংখ্যাবাচক শব্দ থাকলে সেক্ষেত্রে নট মোর দেন অথবা আপনার নট লেস দেন বসে, যদি সংখ্যাবাচক হয়। এক্ষেত্রে যেহেতু এটা সংখ্যাবাচক, সেক্ষেত্রে কিন্তু নট লেস দেন অথবা কি নট মোর দেন ব্যবহৃত হবে। দেখুন এখানে নট লেস দেন রয়েছে, অর্থাৎ এটি সঠিক উত্তর। আপনাকে এক্ষেত্রে জানতে হবে যে এটা সংখ্যাবাচক না বস্তুবাচক, অর্থাৎ এমন এমন প্রশ্ন রয়েছে, আপনি একটু পরিমাণ যদি তথ্য মনে রাখেন, অপশন দেখার সাথে সাথে কিন্তু আপনি অ্যান্সার বলে দিতে পারবেন।
এরপরে প্রশ্ন হলো ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই। এখানে কি বলছে যে এই কমপ্লেক্স সেন্টেন্সকে আপনি কম্পাউন্ড করতে হবে, আপনাকে সেন্টেন্স চিনতে হবে আগে। দেখুন ইফ যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি অর্থাৎ এখানে যদি সাবঅর্ডিনেট ক্লজ যদি নেগেটিভ হয়, সাবঅর্ডিনেট ক্লজ যদি নেগেটিভ হয় এবং তার নমিনেটিভ যদি ফার্স্ট বা থার্ড পারসন হয়, অর্থাৎ নমিনেটিভ যদি কি ফার্স্ট বা থার্ড পারসন হয় তবে কম্পাউন্ড এর গঠন হবে লেট দিয়ে শুরু, অর্থাৎ লেট প্লাস নমিনেটিভের অবজেক্ট ফর্ম এবং নেগেটিভ উঠে যায়। অথবা যদি দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কিন্তু অর ব্যবহৃত হবে, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সের গঠন আপনারা জানেন যে অ্যান্ড বাট অর ইয়েট। আপনার এখানে কিন্তু দেখুন এটার ক্ষেত্রে 39, এটার ক্ষেত্রে দেখুন সঠিক হতে হবে যে লেট হিম ডু অর হি উইল ডাই। আমরা বললাম যে আপনার ইফ যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কি লেট দ্বারা শুরু হবে। এটুকু যদি আপনি জানতেন তাহলে কিন্তু এই অপশনগুলো দেখার কোনো মানেই হতো না। এবং আপনি যে একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য যে 3.6 অর্থাৎ 0.36 সেকেন্ড সময় পান, সেই সময়টাকে কিন্তু এই ইংরেজির ক্ষেত্রে আপনাকে দিতে হতো না। সেক্ষেত্রেও আপনি ম্যাথ অ্যান্সার করতেন বা অন্য আরেকটি ইংরেজি কঠিন প্রশ্ন সলভ করতে সময় পাইতেন। এক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট ট্রিক্স আপনারা মনে রাখবেন। দেখুন এভরিবডি নোজ দিস ইন্ট্রোগেটিভ, অর্থাৎ এই সেন্টেন্সটিকে ইন্ট্রোগেটিভ করতে হবে। আমরা জানি কি যে এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল দ্বারা অ্যাফার্মেটিভ কোনো বাক্য যদি শুরু হয়, ইন্ট্রোগেটিভ বাক্যে হু হয়, অর্থাৎ ইন্ট্রোগেটিভ বাক্যে হু হয়। দেখুন এখানে হু রয়েছে দুটি। এর পরের নিয়মটি হলো যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। টেন্স অনুযায়ী এই যে দেখুন ডাজ, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, অর্থাৎ সঠিক উত্তর খ নাম্বার। এরপরে প্রশ্ন হলো আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। আমরা জানি কি যে অ্যাসার্টিভ বাক্যে আই উইশ কথাটি থাকলে এর দ্বারা অপূর্ণ আকাঙ্ক্ষা প্রকাশ পায় এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে আই উইশের পরিবর্তে ইফ অথবা উড দ্যাট বসে। ইফ অথবা উড দ্যাট মূলত বসে। এক্ষেত্রে কি দেখুন যে ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, এর কিন্তু সঠিক উত্তর। এরপরে আই মাস্ট গো দেয়ার, একে নেগেটিভ করতে হবে। আমরা জানি যে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে, যে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। এরপরে হলো যে নিয়মটি হলো আমাদের যে ক্যান নট বাট এর পর ভার্বের বেস ফর্ম হবে। ক্যান নট বাট এর পরে যে এখানে বলছে যে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে এবং এরপরে কি ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের বেস ফর্ম বসবে, তবে ক্যান নট হেল্প পর যে হেল্প এর পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে। দেখুন ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহৃত হতে পারে, কিন্তু যদি ক্যান নট হেল্প হয় তারপরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ গোয়িং হতে হবে। কিন্তু যদি এখানে আপনি নিয়মটা দেখতেন, যদি ক্যান নট এখানে হেল্প হতো তারপরে আইএনজি যুক্ত হতো, তাহলে কিন্তু এটি সঠিক অ্যান্সার হতো। এটিও সঠিক অ্যান্সার, গ নম্বর সঠিক অ্যান্সার। যদি এখানে হেল্পের পরে যদি গোর সাথে আইএনজি যুক্ত থাকতো কিন্তু তাহলে খ কিন্তু সঠিক অ্যান্সার হইতে পারতো মানে হইতো। সেক্ষেত্রে যেহেতু আইএনজি যুক্ত না, এজন্য এই নিয়মটি কিন্তু প্রযোজ্য এবং এটি সঠিক অ্যান্সার। এরপরে প্রশ্ন হলো মুভ অ্যান্ড ডাই। মুভ অ্যান্ড ডাই অর্থাৎ মুভ অ্যান্ড ডাই একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কি এটি একটি কি, এই দেখুন যে কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড বাট অর ইয়েট, এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি যে একটি ক্রিয়ার কারণে অন্য আরেকটি ক্রিয়ার কাজ হলে কারণমূলক ক্রিয়া বাই প্লাস আইএনজি যুক্ত ভার্ব জেরান্ড হয়, অর্থাৎ এক্ষেত্রে কি বাই প্লাস ভার্বের সাথে কি জেরান্ড হবে, অর্থাৎ এটি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন হলো দো হি স্টায়ার্ড হার্ট হি ফেল্ড। এটাকে কিন্তু কি করতে হবে, কম্পাউন্ড করতে হবে। দেখুন আমরা এর আগে পড়েছি যে দো বা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কি কম্পাউন্ডের পরিবর্তনের জন্য কি বসে, যে সাবঅর্ডিনেট ক্লজ থেকে যে দ্রো বা দো বা অথবা অলদো তুলে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন গঠিত হবে তখন দুটির মাঝখানে বাট কনজাংশন বসবে। এখানে দেখুন যে যে এখানে কিন্তু বাট বসেছে, অর্থাৎ এখানে কিন্তু বাট বসেছে, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হি টায়ার্ড হার্ট বাট ফেল্ড। এরপরে প্রশ্ন হলো যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য বিউটিফুল। আমি আপনাদেরকে বলেছি যে এই বিউটিফুল কিন্তু এই নিবন্ধনে 5 থেকে 7 বারের বেশি এসেছে। তাহলে প্রশ্নটি কত পরিমাণ গুরুত্বপূর্ণ
তখন এটি আপনারা এখনই বুঝতে পারছেন কিন্তু। এর জন্য প্রশ্ন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নেই। দেখুন এখানে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা জানি যে মেন্ট অথবা ইজম, টোনসন, শিপডম, হুডনেস, মানে যে যেভাবে মনে রাখে আরকি। এগুলো অ্যাডজেক্টিভ শেষে যদি থাকে সেগুলো তো মূলত নাউন হয়। দেখুন এখানে টি-ওয়াই, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি টি-ওয়াই যুক্ত থাকে তাকে বলা হয় নাউন। অথবা যে শিপ, ডোম, হুডনেস এগুলো থাকলে কিন্তু নাউন হবে। অর্থাৎ সঠিক উত্তর বিউটিফুলের নাউন হচ্ছে কি বিউটি। এছাড়াও এখানে যে বিউটিফুল রয়েছে, প্রশ্ন বিউটিফুল এটি কি? এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ। এটি কি একটি অ্যাডজেক্টিভ? এটি একটি অ্যাডজেক্টিভ। এবং নাউন ফর্ম হচ্ছে বিউটি, এবং বিউটিফাই হলো কি? যে ভার্ব। দেখুন এই যে বিউটিফাই, বিউটিফাই একটি ভার্ব। এটি কিন্তু একটি ভার্ব। বিউটিফাই কি? একটি ভার্ব। এবং বিউটিফুলি গ নাম্বার অপশন দেখুন যে বিউটিফুলি এটি কি? এটি মূলত একটি অ্যাডভার্ব। এটি অ্যাডভার্ব। তাহলে কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখা দিলাম ভার্ব, অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ এবং এটি কি? নাউন। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব মূলত একটি শব্দের আপনার যে ডেরিভেটিভস গুলো রয়েছে তার মধ্যে কিন্তু নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই 4টি ফর্ম জানলেই কিন্তু এনাফ। এর বাইরে আপনাদের আর জানতে হবে না। এখানে দেখুন যে হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। হিয়ার জাস্টিস ইজ এ অ্যান, এখানে কি কি হবে? কোন ধরনের নাউন? এখানে বলছে যে জাস্টিস, জাস্টিস কোন ধরনের নাউন সেটি কিন্তু তারা জানতে চেয়েছে। দেখুন যে ওয়ার্ড দ্বারা শ্রেণীবাচক বা জাতিবাচক কোনো কিছু সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। এখানে জাস্টিস দ্বারা কি বোঝানো হচ্ছে? অর্থাৎ সেই সকল শ্রেণী বা জাতি বোঝাচ্ছে। অর্থাৎ সেই সকল বিচারক একদম বোঝাচ্ছে। যেমন এখানে আমি যদি উদাহরণ হিসেবে বলি যে ম্যান, ও ম্যান, ম্যান মানে কি? মানুষ। এখানে মানুষ জাতি, পুরা মানুষ জাতি বোঝাচ্ছে। এখানে কিন্তু রহিম করিম বোঝানো হচ্ছে না। রহিম করিম বোঝানো হচ্ছে না। অথবা যেমন ধরুন আপনার স্টুডেন্ট বা টিচার, সকল টিচারকে বোঝানো হচ্ছে, সকল স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, তেমনি সকল বিচারককে বোঝানো হচ্ছে। অর্থাৎ এর একটি কমন নাউন। এরপরে প্রশ্ন হলো হি রেইজড হিজ হ্যান্ড, হেয়ার রেইজড ইজ এ কোন ভার্ব? অর্থাৎ এখানে রেইজড কোন ভার্ব? দেখুন এখানে মূলত রেইজড কিন্তু যে কপুলেটিভ ভার্ব এটি কিন্তু না, কনগেট এটাও কিন্তু না, এবং ফ্যাক্টেটিভ এটাও না। পজিটিভ ভার্ব, হ্যাঁ, রেস্ট কিন্তু পজিটিভ ভার্বও না। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট অ্যান্সার নেই। আপনাদের উদ্দেশ্যে বলবো যদি কোনো প্রশ্নে পরীক্ষার হলে দেখেন যে নির্দিষ্ট অ্যান্সার নেই তাহলে বৃত্তটি ভরাট করবেন না। আর যদি দেখেন যে পরপর দুইটি সঠিক অ্যান্সার রয়েছে বা ক নম্বরে অথবা গ নম্বরে বা ঘ নম্বরে পরপর বা একটু দূরে রয়েছে, অর্থাৎ সঠিক দুটি অ্যান্সার যদি থাকে দেখবেন যে অপশনের ক্রমান্বয়ে যেটি উপরে রয়েছে সেটি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা কিন্তু অনেকে কনফিউশন থেকে যায়। দেখুন আমরা এখানে জানি যে কোনো ভার্বের শেষে অবজেক্ট থাকলে তাকে ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া বলে। রেইজার পর হ্যান্ড অবজেক্ট থাকার কারণে রেইজ এখানে একটি ট্রানজিটিভ ভার্ব হবে। রেইজের পরে কি রয়েছে? রেইজের পরে এখানে হ্যান্ড অর্থাৎ একটি কি রয়েছে? অবজেক্ট রয়েছে। এজন্য এখানে এটি ট্রানজিটিভ ভার্ব হবে। এখানে কিন্তু অপশনে কোনো ট্রানজিটিভ ভার্ব নেই। এজন্য সঠিক উত্তর ট্রানজিটিভ ভার্ব হবে। এরপরে প্রশ্ন হলো অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। এখানে কি বলছে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো শব্দ বা পার্টস অফ স্পিচকে অথবা একটি সম্পূর্ণ বাক্যকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। কাজের সঠিক উত্তর কি হবে এখানে? নাউন্স। সঠিক উত্তর কি হবে? নাউন্স। এখানে অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আপনাদের মনে রাখতে হবে যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের সংজ্ঞা আপনাদেরকে আবার বলে দিচ্ছি যে অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ। আর নাউন বা প্রোনাউন বাদে সকল পার্টস অফ স্পিচকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তাকে কি বলে? অ্যাডভার্ব। চলুন আমরা এরপরের প্রশ্নটি দেখি। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? হেয়ার হুইচ ইজ এ অ্যান। অর্থাৎ এখানে হুইচ কি? আমরা জানি কি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে, একটু আগে দেখলাম। যেহেতু এখানে প্রশ্নে হুইচ শব্দটি পেনকে মডিফাই করেছে, দেখুন এই হুইচ শব্দটি কিন্তু পেনকে মডিফাই করেছে। এক্ষেত্রে হুইচ পেন বা কোন কলমটি বোঝাচ্ছে, অর্থাৎ এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ হবে। এটি কিন্তু অ্যাডজেক্টিভ হবে নিয়ম অনুযায়ী।
এরপরে প্রশ্ন হলো এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ড্যাশ থিম বা থিমস। এখানে বলেছে একটি প্যারাগ্রাফ মূলত আহ, একটি বিষয় বা থিম এবং এটি কয়টি প্যারা লিখতে হবে, এটি মোট 1 প্যারা লিখতে হবে। এটি আমরা দেখেছি যে 6 নম্বর অথবা 7 নম্বর দুটি এনটিআরসি পরীক্ষাতে কিন্তু স্কুল পর্যায়ে এই প্রশ্নটি হয়েছে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এই জন্য প্রশ্ন ব্যাংক সলভ করার বিকল্প নাই। আহ, এখন আমরা দেখব অষ্টম স্কুল সমপর্যায়ে নিবন্ধন পরীক্ষার সমস্ত ইংরেজি প্রশ্ন সমাধান, এবং এগুলো সর্বোচ্চ পরিমাণ বিশ্লেষণ সহকারে দিচ্ছি, এজন্য ক্লাসটি বড় হতে পারে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। প্রথম প্রশ্ন হলো আমি তাকে 2 বছর যাবৎ চিনি। এখানে যেহেতু প্রশ্নে প্রদত্ত বাক্যটি একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই ক্ষেত্রে ইংরেজিতে কিছু ভার্ব রয়েছে যেগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না। কিছু ভার্ব রয়েছে যেগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। যেমন নো, লাইক, ফিল, সি, এগুলো ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয় না, অর্থাৎ আই হ্যাভ নন হার ফর 2 ইয়ার্স, এখানে কিন্তু নোর সাথে কখনো আইএনজি যুক্ত হবে না। দেখুন অন্য অন্য অপশনে কিন্তু নোর সাথে আইএনজি যুক্ত হবে না, অর্থাৎ সঠিক উত্তর খ। এই ওয়ার্ডগুলো আপনারা মনে রাখবেন যে নো, লাইক, ফিল, সি, এগুলো কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। এরপরে রয়েছে সূর্য উঠেছে। সূর্য উঠেছে, এখানে সঠিক উত্তর হচ্ছে দি সান ইজ আপ। দি সান ইজ আপ, সূর্য কিন্তু উঠেছে। এরপরে প্রশ্ন হলো সে গতকাল বাড়ি এসেছে। এখানে কি হবে, সে গতকাল বাড়ি এসেছে। প্রদত্ত বাক্যটি গতকাল কথাটি বিদ্যমান রয়েছে, অর্থাৎ এটি পাস্ট ইনফিনিট টেন্স এ রয়েছে। আমরা জানি পাস্ট ইনফিনিট টেন্স হচ্ছে যে সাবজেক্ট পাস্ট ভার্বের পাস্ট ফর্ম, তারপরে কি অবজেক্ট বসবে। অর্থাৎ দেখুন যে হি কেম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম কেম, হি যে হোম স্টার্টে, অর্থাৎ এটি সঠিক উত্তর, সে গতকাল বাড়ি এসেছে। মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম। দেখুন আপনি যখন এই প্রশ্নের বাক্যটি পড়বেন তখনই কিন্তু আপনি বুঝে ফেলবেন এটি কোন টেন্সে রয়েছে। প্রশ্নে দেখেছিলাম কথাটি তাকায়, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ দেখেছিলাম কোনো বাক্যের শেষে লাম লাম ল লাম তে তেতাম তেন ইত্যাদি, যাই হোক আপনারা জানেন। সেক্ষেত্রে এখানে কি হবে, যে দেখুন যে আই স দ্য গার্ল বিসাইড, রাস্তার পাশে বোঝাতে কি বিসাইড দ্য রোড, টু সেল দ্য ফলোয়ার্স, অর্থাৎ তাকে রাস্তার পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম। এরপরে হলো যে মোস্তারিরা 4 বোন। মোস্তারিরা 4 বোন, এখানে মোস্তারিরা 4 বোন দ্বারা বলতে বোঝায় মোস্তারি এবং তার বোনেরা মিলে 4 জন। মোস্তারিরা 4 বোন, অর্থাৎ মোস্তারি মিলে তার হচ্ছে কি 4 বোন, অর্থাৎ তারা বোনেরা মিলে 4 জন, অর্থাৎ মুস্তারি সহ 4 জন বোঝাচ্ছে। খেয়াল রাখা দরকার মুস্তারির 4 বোন আছে এই কথা বলেনি, কিন্তু বলছে এখানে যে মুস্তারিরা 4 বোন, অর্থাৎ মুস্তারি অ্যান্ড হার সিস্টার্স আর 4 ইন মেম্বার্স, এটি সঠিক উত্তর। লক্ষ্মী আজ স্কুলে আসে নাই। দেখুন যে কাজ বা ঘটনা মাত্রই শেষ হয়েছে বা কিছু সময় আগে শেষ হয়েছে, যার ফল এখনো বিদ্যমান, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর আপনারা জানেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে কি হ্যাভ বা হ্যাজ এর সাথে ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল, এটি কিন্তু গঠন। এরপর আমরা দেখব ইট ইজ রিয়েলি এ ভেক্সড কোয়েশ্চেন, এটির অনুবাদ কি। এটির অনুবাদ হলো দেখুন যে ভেক্সড অর্থ বিরক্তিকর, এটি অর্থ মূলত বিরক্তিকর। তাহলে এটির সঠিক উত্তর কি হবে, যে এটা প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন। প্রকৃতপক্ষে, রিয়েলি মানে কি প্রকৃতপক্ষে, নট বাস্তবিক পক্ষে, কিন্তু এখানে নট বাস্তবিক পক্ষে। এরপরে প্রশ্ন হলো দি ক্লাউডস রোল্ড অ্যাওয়ে। দি ক্লাউডস রোল্ড অ্যাওয়ে, এক্ষেত্রে মেঘ চলে যাওয়া অর্থে বা মেঘ কেটে যাওয়া কথাটি সাধারণত ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মেঘ কেটে গেল বা মেঘ কেটে গেছে, এই অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে হলো এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, একটি প্রবাদ বাক্য। এখানে কি যে আপনার অল্প বিদ্যা ভয়ঙ্করী, অর্থাৎ এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। সাথী ইজ নন টু মি, এখানে কি বলছে যে নন শব্দটি একাধিক অর্থ রয়েছে আমরা জানি। এই বাক্যের অর্থের বিবেচনায় নন অর্থ পরিচিত, দেখুন পরিচিত, সাথী আমার কি পরিচিত।
এরপরে প্রশ্ন হলো যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যে সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না, প্রবাদ বাক্য আপনারা ছোটবেলা থেকে এটা পড়তেছেন। ডোন্ট ক্রাই ডাউন ইউ অ্যানিমি, অর্থাৎ ডোন্ট ক্রাই ডাউন ইউর অ্যানিমি। এক্ষেত্রে মূলত সঠিক উত্তর হবে যে শত্রুকে খাটো করে দেখো না। শত্রু যদি পিঁপড়া সমতুল্য হয় তাকে কিন্তু খাটো করে দেখতে হবে, দেখা যাবে না। এবার হলো যে সার্টেনলি আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, একে কমপ্লেক্স করতে হবে। দেখুন যে সার্টেনলি বা শিওরলি অথবা অ্যাবসোলিউটলি ইত্যাদিযুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করা দুটি ক্লজ বা খণ্ডবাক্য তৈরি করতে হয়। এক্ষেত্রে সার্টেনলিকে ইট ইজ সার্টেন এবং আপনার হচ্ছে কি দ্যাট যোগে অপর ক্লোজ লেখা কিন্তু যায়। অর্থাৎ এক্ষেত্রে দেখুন দ্যাট যোগে কিন্তু লেখা হয়। এক্ষেত্রে কিন্তু ইট ইজ সার্টেন মূলত ব্যবহৃত হবে, অর্থাৎ ইট ইজ সার্টেন এবং দ্যাট যোগে অপর ক্লজটি অর্থাৎ আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ অর্থাৎ অপর ক্লজটি কিন্তু লেখা যায়। এটি মূলত কিন্তু সঠিক উত্তর। এখানে কিন্তু দেখুন সার্টেনলি যুক্ত হয়েছে, এটি কিন্তু কখনো হবে না। এরপরে প্রশ্ন দেখি, আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট। সে কি করছে যে আই হ্যাড এ নাইস ড্রিম, অর্থাৎ প্রশ্ন প্রদত্ত বাক্যে একটি পাস্ট ইনফিনিট টেন্স রয়েছে, কারণ এখানে কি যে হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট কিন্তু বসেছে, এজন্য কি অর্থাৎ এটি কি একটি পাস্ট ইনফিনিট টেন্স রয়েছে। আর এই বাক্যকে যদি আপনি ইন্ট্রোগেটিভ করতে চান, ইন্ট্রোগেটিভ করতে হলে সর্বপ্রথম ডিড প্লাস সাবজেক্টের মূল ভার্ব প্লাস বেস ফর্ম বলবে কিন্তু, অর্থাৎ অর্থাৎ ডিড প্লাস ডিড কিন্তু অন্য কোনোতে আর নাই। অর্থাৎ আপনাদেরকে বারবার বলছি যে একটি শর্টকাট একটু মনে রাখবেন। আপনার চোখের পলকে 5 সেকেন্ডে এই ধরনের চেঞ্জিং যে সেন্টেন্স ট্রান্সফরমেশনগুলো রয়েছে সবচেয়ে দ্রুত সবার আগে অ্যান্সার করতে পারবেন। এরপর প্রশ্ন হলো যে অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটি কি সিম্পল করতে বলছে। দো অলদো নিয়ম অনেক অনেক পড়িয়েছি। আচ্ছা, এই প্রশ্নটি যদি আমি আপনাদেরকে বলি, আপনারা এটা কমেন্টে জানাবেন যে এটি সঠিক উত্তর কি। আমি এটা বলতে চাচ্ছি না, কারণ দো অলদো কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পলে রূপান্তরিত করা যায় অনেক অনেক পড়ানো হয়েছে। আপনারা এটি অ্যান্সার আমাকে জানাবেন কমেন্টে। পরের প্রশ্ন হলো যে ইট ব্রাঞ্চ দ্য প্যাটেস্ট প্রিটেস্ট অফ অ্যানিউড, একে পজিটিভ করতে বলা হয়েছে। দেখুন সাবজেক্ট প্লাস ভার্ব দা, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে কি দা, সাবজেক্ট ভার্ব দা, এরপরে সুপারলেটিভ ডিগ্রি প্রিটেস্ট। সুপারলেটিভ ডিগ্রি এমন বাক্যকে পজিটিভ পরিবর্তনের নিয়ম হচ্ছে নো আদার বসবে। দেখুন এখানে কিন্তু সবগুলোতে নো আদার, তাহলে কিন্তু আপনাকে নিয়মটি সম্পূর্ণ জানতে হবে। কখন কিভাবে প্রশ্ন আসে প্রশ্নকর্তারাই ভালো জানেন আর আল্লাহ ভালো জানেন। এজন্য কিন্তু আপনাকে শর্টকাট ওয়েতে আগালে হয়তো আপনি ইংরেজি 25-এর মধ্যে 7-8 পাবেন, কিন্তু ফুল নাম্বার যেমন 20-22 কিন্তু তুলতে পারবেন না। এজন্য আপনাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে। এক্ষেত্রে নো আদারের পরে কি বসে, সিঙ্গুলার নাউন বসে। আমরা জানি কি যে নো আদারের পরে সিঙ্গুলার নাউন বসে। দেখুন এখানে কিন্তু সবগুলোই উড, এগুলো কিন্তু সবগুলোই সিঙ্গুলার নাউন। তারপরে কি বসবে, ভার্ব। দেখুন ভার্ব ব্রাঞ্চ, উড কি একটি, উড কিন্তু একটি প্লুরাল, এজন্য কি ভার্বের সাথে এ যুক্ত হয়েছে। দেখুন এটার সাথেও এ যুক্ত রয়েছে, তার মানে আমরা এই পর্যন্ত এই দুটি বাক্য কিন্তু সঠিক পেয়েছি। এরপরে নিয়ম হচ্ছে কি অ্যাজ বসবে, অ্যাজ বসবে, এখানে কিন্তু আবার ইজ রয়েছে মাঝে, এজন্য কিন্তু এটি সঠিক উত্তর নয়। অর্থাৎ সঠিক উত্তর গ নাম্বার, নো আদার উড ব্রাঞ্চ অ্যাজ প্রিটি অ্যাসিড, এটি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন হলো দেয়ার ইজ অনলি এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা, একে কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। দেখুন অনলি দ্বারা যদি সংখ্যা বোঝায় তবে এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। এর আগে কিন্তু আমরা আগের নিবন্ধনে প্রশ্নটি কিন্তু এটা পেয়েছি, এই প্রশ্নটি কিন্তু আগের নিবন্ধনে পেয়েছি। এছাড়া এখন বলছে যে ওয়ানলি দ্বারা যেহেতু হাই স্কুল বা সংখ্যা বোঝাচ্ছে তাহলে কি বসে, আমরা জানি কি যে সংখ্যা বোঝালে নট মোর দেন বা নট লেস দেন বসে, অর্থাৎ নট মোর দেন অথবা নট লেস দেন বসে, এটাই সঠিক উত্তর। এরপরে প্রশ্ন হলো আকি মিসড দ্য ট্রেন, নেগেটিভ, একে নেগেটিভ করতে বলেছে। দেখুন পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে সাবজেক্ট প্লাস ডিড নট ব্যবহৃত হয়। আখি সাবজেক্ট প্লাস ডিড নট, দেখুন এখানে কিন্তু সাবজেক্ট প্লাস ডিড নট সবগুলোতে রয়েছে, এজন্য নিজেকে একটু চালাক হতে হবে, চালাক হতে হবে। অর্থাৎ ডিড নট এরপরে মূল ভার্বের কি বেস ফর্ম ব্যবহৃত হয়, মূল ভার্বের কি হবে বেস ফর্ম ব্যবহৃত হবে। দেখুন এখানে ক্যাশ মূল ভার্বের বেস ফর্ম, দি ট্রেন
অর্থাৎ এখানে অর্থাৎ নেগেটিভ যেহেতু করতে বলেছে তাহলে অবশ্যই এটি কি বিপরীত শব্দ হবে। এজন্য আখি ডিড নট ক্যাচ, এখানে মিস মানে কি মিস করলো, আর ক্যাচ মানে কি ধরে ফেললো, বিপরীত শব্দ, এজন্য এখানে ক্যাচ হবে। সো সঠিক উত্তর ক নাম্বার। এরপরে প্রশ্ন হলো আই নিউ হিজ নেম কমপ্লেক্স, এটিকে কমপ্লেক্স করতে হবে। ধরুন এখানে হচ্ছে এ ধরনের সিম্পল সেন্টেন্স, অর্থাৎ আই নিউ হিজ নেম এর একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিলেটিভ প্রোনাউন, এখানে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হোয়াট, যে হু হুইজ হোয়াট দ্যাট, আপনারা যেটি বসান, এরপরে কি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব বসবে একটি। দেখুন আই নিউ হোয়াট হিজ নেম ওয়াজ, অর্থাৎ এটি সঠিক উত্তর, এটি হচ্ছে একটি সঠিক কমপ্লেক্স বাক্য। উই শ্যাল নট সি ইজ লাইক এগেন, হিয়ার লাইক ইজ এ কোন ধরনের পার্টস অফ স্পিচ। দেখুন এখানে লাইক একটি নাউন, লাইক নাউন হিসেবে কেন ব্যবহৃত হলো, দেখুন প্রশ্নে প্রদত্ত বাক্যটির অর্থ যে অর্থ হলো যে আমরা পুনরায় তার পছন্দ দেখব না। এখানে বলছে যে উই শ্যাল নট সি, আমরা পুনরায় দেখব না হিজ লাইক এগেন, সরি লাইক এগেন, যে উই শ্যাল নট সি আমরা দেখব না হিজ লাইক তার পছন্দ এগেন পুনরায়, অর্থাৎ আমরা পুনরায় তার পছন্দ দেখব না। এক্ষেত্রে কি হবে যে ইংরেজিতে মূলত যে লাইক শব্দটিকে বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয়, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদি প্যাসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় কি নাউন হবে। এক্ষেত্রে কি নাউন হবে, নিয়ম দেখেছেন, এক্ষেত্রে কিন্তু নাউন হবে, সঠিক উত্তর নাউন। এরপরে প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ নো, নো শব্দটির কি নাউন ফর্ম কি। দেখুন আমরা জানি নো মানে কি কোনো কিছু জানা, এটা একটি কি ভার্ব, নাউন কি নো একটি ভার্ব, নো অর্থ জানা বা চেনা পরিচিত ইত্যাদি, যাই হোক নো এর নাউন ফর্ম হলো কি যে নলেজ, নলেজ হচ্ছে কি নাউন ফর্ম, নো এর নাউন ফর্ম হচ্ছে কি নলেজ, যার অর্থ কি যে জ্ঞান, অবগতি বা পরিচয়, যেটি আপনারা বলুন, এটার সঠিক উত্তর কি নলেজ। এরপর প্রশ্ন হলো যে শাহেদ ডিড নট জয়েন দ্য আর্মি, হেয়ার আর্মি কোন ধরনের নাউন। আর্মি একটি মূলত আর্মি বলতে কি বোঝাচ্ছে, আপনি আর্মি বলতে কিন্তু সকল সেনাবাহিনী বা সৈন্য দলকে বোঝাচ্ছেন। এছাড়া যেমন হচ্ছে আপনি নেভি বলতে পারেন, বা ফ্যামিলি, ক্লাস বা গ্যাং বা হার্ড বা ক্যাটল গবাদি পশু, সবগুলোই কিন্তু আপনার হচ্ছে কি কালেকটিভ নাউন, এটা একটি কি কালেকটিভ নাউন। এরপরে প্রশ্ন হলো দ্য রোড রানস ড্যাশ হিল অ্যান্ড প্লেন, এখানে কি হবে। দেখুন বাক্যটির শূন্যস্থানে অ্যাক্রস বসবে, কারণ হলো কোনো কিছুর ভিতর দিয়ে বোঝাতে বা ক্রস বোঝাতে, মনে করেন আপনি রাস্তা পার হচ্ছেন, সে কিন্তু কি অ্যাক্রস দ্য রোড হবে। অন্যদিকে বাই দ্বারা এখানে কি কর্তৃক বা টু দিক বা প্রতি বোঝায়, আবার ওভার দ্বারা কিন্তু উপর দিয়ে বোঝায়, সেক্ষেত্রে সঠিক হচ্ছে কি অ্যাক্রস, অর্থাৎ রোড রানস, অর্থাৎ যদি মনে করেন এটি একটি রাস্তা, যদি কোনো ব্যক্তি এটি ক্রস করতে চায় তাহলে কিন্তু অ্যাক্রস ব্যবহৃত হয়। এরপরে হলো দি রোড রানস ড্যাশ হিল এন্ড প্লেন, এখানে কি হবে অ্যাক্রস হবে, একই কোশ্চেন মানে আমাদের রিপিট হয়েছে আর কি। পিয়া হ্যাজ স্লিপড ওয়ানলি 3 hours, হুইচ পার্টস অফ স্পিচ দ্য ওয়ার্ড ওয়ানলি, এখানে ওয়ানলি কোন ধরনের পার্টস অফ স্পিচ। দেখুন আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে কি করে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এবং নাউন বা প্রোনাউন বাদে সকল পার্টস অফ স্পিচে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এটি আমি এই ক্লাসে কিন্তু পড়িয়েছি প্রথমে দিকে। এখানে যেহেতু ওয়ানলি শব্দটি 3 অ্যাডজেক্টিভ, এখানে কি বলছে যে 3 হচ্ছে একটি কি অ্যাডজেক্টিভ, অনলি শব্দটি 3কে কি করছে মডিফাই করেছে, বিধায় এটি কি একটি হয় অ্যান অ্যাডজেক্টিভ হবে, এটি কি হবে একটি অ্যাডজেক্টিভ হবে। এরপরে প্রশ্ন হলো এ প্যারাগ্রাফ হ্যাজ ড্যাশ ইম্পর্টেন্ট পার্টস ইন এ সিঙ্গল প্যারা, এটি কি হবে। এই প্যারাগ্রাফ কিন্তু প্রত্যেকটি নিবন্ধনে আপনার ষষ্ঠ নিবন্ধনে এসেছে, ষষ্ঠ নিবন্ধনে এসেছে, সপ্তম নিবন্ধনে এসেছে, এখন আমরা দেখছি অষ্টম নিবন্ধনে কিন্তু এই প্যারাগ্রাফ থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ এটি সঠিক উত্তর কী হবে যে 3 হবে। কারণ কি যে একটা প্যারাগ্রাফের একটি সিঙ্গেল প্যারা এর ভিতরে 3টি পার্ট বা প্রধান অংশ থাকে, আর 3টি পার্ট বা প্রধান অংশগুলো আমি বলে দিচ্ছি, আপনারা যারা নোট করছেন তারা লিখে নিতে পারেন। 1 নম্বর হচ্ছে টপিক সেন্টেন্স, এক নম্বর টপিক সেন্টেন্স, এবং 2 নম্বর হচ্ছে কি 2 নম্বর থাকে হলো আপনার হচ্ছে সাপোর্টিং ডিটেলস বা একে আবার বডিও বলা হয়, সাপোর্টিং ডিটেলস বা বডিও বলা হয়। আর 3 নম্বর থাকে হচ্ছে আপনার হচ্ছে ক্লোজিং সেন্টেন্স থাকে 3 নম্বর। তাহলে এই 3টি জিনিস থাকে
সো যাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা কিন্তু ফাইনাল মডেল টেস্ট প্রদান করব। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন নবম স্কুল সমপর্যায়ের অর্থাৎ স্কুল সমপর্যায়ের ইংরেজি প্রশ্ন সকল প্রশ্ন সমাধান করব নিবন্ধনের। চলুন শুরু করি। এখানে দেখুন প্রথম প্রশ্ন যে বিউটি ইজ ট্রুথ, হেয়ার বিউটি কি? এখানে বিউটিটা কি? দেখুন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ ইত্যাদি অনুভূতি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এখানে বিউটি দ্বারা কিন্তু কোনো কিছু সৌন্দর্য বা বস্তুর গুণ নির্দেশ করে, তাই এটি কি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে রয়েছে নাউন ফর্ম অফ নো। এই প্রশ্নটি কিন্তু অষ্টম এনটিআরসি অর্থাৎ এই স্কুল পর্যায়ে প্রশ্ন কিন্তু এসেছে, অর্থাৎ প্রশ্ন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নেই। আর আপনারা জানেন যে এনটিআরসি এতে প্রায় 25% থেকে 35% প্রশ্ন বিগত সাল থেকে রিপিট আসে। এজন্য এই প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করার কোনো বিকল্প নাই। দেখুন এখানে নো শব্দ একটি ভার্ব। নো শব্দটি একটি কি ভার্ব, যার অর্থ কি আমরা জানি যে নো অর্থ জানা বা পরিচিত ইত্যাদি। এর নাউন ফর্ম কি আমরা জানি কি যে নাউন ফর্ম হচ্ছে নলেজ। নাউন ফর্ম নলেজ যার অর্থ জ্ঞান, তাই সঠিক উত্তর হবে কি নলেজ। এরপরে প্রশ্ন হলো দি বয় রাইটস ওয়েল, হেয়ার ওয়েল ইজ অ্যান, অর্থাৎ এখানে ওয়েল শব্দটি কি? দেখুন যে শব্দ নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলে, অর্থাৎ এখানে মূলত এটি অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে কারণ কি এখানে যেমন হচ্ছে আপনার যে মূলত ওয়েল অর্থাৎ এখানে হচ্ছে দি বয় রাইটস ওয়েল মানে অর্থাৎ বালকটি ভালো লেখে, সে কিন্তু বালকটি অর্থাৎ ওয়েলকে কি করেছে মডিফাই করেছে। ওয়েল শব্দটি ভার্বকে কি মডিফাই করেছে, এজন্য অর্থাৎ কি সরি ওয়েল রাইটস এখানে কি ভালো লেখে, বয় না এখানে হচ্ছে কি যে রাইটস ওয়েল ভালো লেখে, এটি কিন্তু মডিফাই করেছে, এজন্য কি মূলত সঠিক উত্তর অ্যাডভার্ব হবে। এরপরে রয়েছে যে এভরি ম্যান ইজ পটেনশিয়াল, হেয়ার এভরি এখানে কি এভরি কোন ধরনের পার্টস অফ স্পিচ? দেখুন যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এভরি ম্যান ইজ পটেনশিয়াল মানে প্রত্যেক মানুষই শক্তি সম্পন্ন গুণ সম্পন্ন পটেনশিয়াল, তা এজন্য কি এখানে কি হবে অ্যাডজেক্টিভ বলে, অ্যাডজেক্টিভ বলে। এখানে এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফর্ম অফ মেজার, অর্থাৎ মেজার এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? দেখুন কিছু কিছু নাউনের শেষে এল ওয়াই যুক্ত হলে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়, যেমন মেজারের সাথে এল ওয়াই যুক্ত করলে কি হয় মেজারলি। নাউন ফর্ম অফ ইয়ং, ইয়ং শব্দটি নাউন ফর্ম কি? দেখুন যে ডেরিভেটিভসগুলো রয়েছে একটি শব্দের নাউন, সরি যে এখানে আছে নাউন, তারপরে ভার্ভ, তারপরে আপনার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এরপরে রয়েছে আপনার অ্যাডভার্ব, এরপর রয়েছে আপনার অ্যাডভার্ব। এগুলো কিন্তু আপনাকে জানতে হবে, অর্থাৎ এই চারটি নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই চারটি আপনাকে জানতে হবে। এখানে রয়েছে নাউন ফর্ম অফ ইয়ং, ইয়ং শব্দটি নাউন ফর্ম কি? এখানে আমরা কি যে ইয়ং মানে কি তরুণ, তাহলে কি তার একটি গুণ, অর্থাৎ এটি হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ। এখানে ইয়ং হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ, এবং ইয়ং এর নাউন হচ্ছে কি ইয়থ। মনে রাখবেন যে ইয়ং এর নাউন হচ্ছে ইয়থ, অর্থ কি তারুণ্য। দি টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট। দি অর্থাৎ দি টি ইজ সো, অর্থাৎ এখানে কি বলছে যে সো দ্যাট, একে কি বলছে সিম্পল সেন্টেন্স করতে হবে। দেখুন সো ডট ডট দ্যাট যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে যদি সিম্পল সেন্টেন্সে করতে চান তাহলে কি বসবে যে সোর পরিবর্তে টু বসবে এবং দ্যাটের পরিবর্তে টু ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে সঠিক উত্তর কি হবে যে টু এবং টু ব্যবহৃত হয়। সঠিক উত্তর গ নাম্বার, দি টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক। এরপরে প্রশ্ন হলো উড দ্যাট আই কুড ফ্লাই ইন দি স্কাই। এখানে মূলত দেখুন উড দ্যাট দিয়ে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, এটি কিন্তু একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা চিহ্ন দেখে বুঝতে পারছি। যদি উড দ্যাট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, এই যে উড দ্যাট যদি শুরু হয়ে থাকে তাহলে সাবজেক্ট প্লাস উইশ, অর্থাৎ কি সাবজেক্ট প্লাস উইশ প্লাস উড দ্যাটের পরের অংশ বসিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়। দেখুন এখানে যে আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এটি কিন্তু নিয়ম অনুযায়ী সঠিক। এরপরে প্রশ্ন হলো
হি হ্যাজ এ কাপ অফ টি এভরিডে। এটিকে কি বলছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। প্রশ্নে প্রদত্ত বাক্য একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং বাক্যটির সাবজেক্ট হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি কি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ডাস দ্বারা প্রশ্ন করতে হয়। কি করতে হবে? যে ডাস দ্বারা কিন্তু প্রশ্ন করতে হবে এবং ডাজের পর সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের পর মূল ভার্বের বেস ফর্ম বসবে। অর্থাৎ প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে মূলত হ্যাজ হলো মূল ভার্ব। এখানে যে প্রশ্নটি রয়েছে যে হি হ্যাজ, এখানে হ্যাজ হলো কি মূল ভার্ব, আর হ্যাজ এর বেস ফর্ম হলো হ্যাভ। হ্যাজ এর বেস ফর্ম কি? এই যে হ্যাভ। অর্থাৎ সঠিক উত্তর যে ডাজেন্ট হি হ্যাভ এ কাপ অফ টি এভরিডে, এটি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন হলো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে বলছে যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। যদি এটিকে পজিটিভ করা হয় তাহলে আপনার সঠিক উত্তর হবে, দেখুন যে গ নাম্বার, যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এক্ষেত্রে কি হবে? যে সো বা অ্যাজ বসবে, মাঝে কি হবে? যে সো বা অ্যাজ বসবে, অর্থাৎ সঠিক উত্তর কি? গ নাম্বার। এরপরে প্রশ্ন হলো আই মাস্ট ডু দিস। এটিকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। দেখুন অ্যাফার্মেটিভে মাস্ট থাকলে এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি থাকে? মাস্ট থাকে। নেগেটিভ সেন্টেন্সে ক্যান নট, বাট বা ক্যান নট হেল্প বসবে। ক্যান নট, বাট বা ক্যান নট হেল্প বসবে। তবে মনে রাখা ভালো, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেটি কিন্তু আমি এর আগের বারে বুঝিয়েছি। যারা আমার আগের ক্লাসটি, অর্থাৎ এটা হচ্ছে নবম শিক্ষক নিবন্ধন, যারা আগের অষ্টম শিক্ষক নিবন্ধন ক্লাসটি দেখেছেন তারা এই নিয়মটি আমি কিন্তু তাদেরকে পড়িয়েছি, অর্থাৎ এটি সঠিক উত্তর। আই নো ইউ, এটা একটি কি? কমপ্লেক্স সেন্টেন্স। আই নো ইউ, সরি, একে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। দেখুন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত এই সিম্পল সেন্টেন্স, এখানে সাবজেক্ট ভার্ব নো এবং ইউ অবজেক্ট যুক্ত এই সিম্পল সেন্টেন্সকে যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন, কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে চান তাহলে মূলত সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে কি? রিলেটিভ প্রোনাউন, তারপর কি? ব্যক্তিবাচক অবজেক্ট, এবং অবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হবে। দেখুন যে আই নো হু ইউ আর, এখানে কিন্তু অবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসেছে, অর্থাৎ এটি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তার এটি একটি চিরন্তর সত্য প্রবাদ বাক্য যে সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে। এরপরে প্রশ্ন হলো হি ইজ মাই নেফিউ। হি ইজ মাই কি? নেফিউ। এখানে এর এর হচ্ছে কি হবে? আপনার এখানে যে নেফিউ, অর্থাৎ নেফিউ অর্থ কি? ভাতিজা, অর্থাৎ সে কিন্তু ছেলে, অর্থাৎ কি? ভাতিজা, সে কিন্তু একটি ছেলে মানুষ, ভাতিজা। তাহলে এখানে দেখুন ভাতিজা কোথায় আছে? সে আমার ভাতিজা। এরপরে প্রশ্ন হলো ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার। এটির সঠিক অনুবাদ কি? প্রশ্ন প্রদত্ত ইংরেজি বাক্যটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, অতএব এখানে সঠিক উত্তর হবে আমি তোমার শিক্ষক। ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, মানে আমি তোমার শিক্ষক। এরপরে প্রশ্ন হলো ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও। এখানে দেখুন দেখুন ঘড়ির সময়ের ক্ষেত্রে কোয়ার্টার অর্থ পৌনে। এই কোয়ার্টার অর্থ কি? ঘড়ির সময়ের ক্ষেত্রে আমরা বলি না 11:30। 11:30 বলতে কি বোঝায়? আমরা জানি যে 11:45 বাজে, 11:15 বাজে, অর্থাৎ 11:15 এই শব্দটির ক্ষেত্রে কোয়ার্টার ব্যবহার করা হয়, অর্থাৎ এখন 10:15 বাজে। এরপরে হবে যে পেন থ্রু দ্য লাইন, এটি অর্থ কি? দেখুন লেখা কেটে দেওয়া অর্থে পেন থ্রু বসে। আমাদের যদি কোনো কিছু ভুল হয় আমরা কিন্তু এক লাইনে এভাবে কেটে দেই না, এভাবে কিন্তু কেটে দেই, এভাবে এক লাইনে অর্থাৎ কেটে দেওয়া অর্থে পেন থ্রু বসে। এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? যে সতেরোটি কেটে দাও। সতেরো, এখানে সতেরো মানে কি? যে লাইন, লাইন বা সতেরোটি কেটে দাও। এরপরে প্রশ্ন হলো যে ফল্টস আর থিক হয় লাভ ইজ থিন। এটি একটি কি? প্রবাদ বাক্য, যার অনুবাদ হচ্ছে কি? যাকে দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। ছেলেটি হারে হারে দুষ্ট। প্রশ্নে মূলত এই বাক্যটি যে ছেলেটি হারে হারে দুষ্ট, এটি একটি কি? প্রবাদ বাক্য। দেখুন দি বয় ইজ ওয়াইকেড টু দি ব্যাকবোন, এর একটি প্রবাদ বাক্য। ছেলেটি হারে দুষ্ট,
দি বয়েজ উইকেট অর্থাৎ আমাদের রিপিট হয়েছে। দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রিজ, ইনক্রিজ মানে কি বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, একদম নিম্নমানের ভোকাবুলারি। যাই হোক, এখানে ইনক্রিজ এর সমার্থক শব্দ কি? দেখুন যে ইনক্রিজ এর সমার্থক শব্দ হলো, যেহেতু ইনক্রিজ মানে কি আমরা জানি যে বৃদ্ধি পাওয়া, সেক্ষেত্রে দেখুন এখানে হচ্ছে কি আগমেন্ট, আগমেন্ট অর্থ কিন্তু বৃদ্ধি পাওয়া। এরপরে প্রশ্ন হলো দি অ্যান্টিনিয়াম অফ দ্য ওয়ার্ড এলিয়েন, এলিয়েন শব্দটির বিপরীত শব্দ নিচের কোনটি? আমরা কি জানি যে এলিয়েন হলো কি বিদেশি, এলিয়েন অর্থ কি বিদেশি। তাহলে দেখুন হচ্ছে যে ফরেইনার, আপনি কি হবেন ফরেন ক্যাডার হবেন, এজন্য ফরেনার বা বিদেশি এটি মূলত এর অ্যান্টিনিয়াম। সরি, এখানে হচ্ছে এই একটু মিস্টেক হয়েছে যে আমি এখানে সিনোনিম বলে ফেলছি, সিনোনিম হয় না, প্রশ্ন বলছে অ্যান্টিনিয়াম। আমার মতো কিন্তু আপনারও পরীক্ষার হলে ভুল করবেন না। দেখুন অ্যালিয়েন হচ্ছে বিদেশি, আর হচ্ছে হ্যাঁ নেটিভ হচ্ছে কি দেশি বা স্থানীয়, এটি হচ্ছে সঠিক উত্তর, খ নম্বর নেটিভ। এরপরে প্রশ্ন হলো যে তেল পানিতে ভাসে, তেল পানিতে ভাসে, প্রশ্ন প্রদত্ত বাক্যটি পেজে ইনফিনিট টেন্সে রয়েছে। এ অর্থাৎ এই পানিতে ভাসা অর্থে তথা পানির উপরে ভাসছে, অর্থাৎ অন ওয়াটার, অন ওয়াটার অর্থাৎ পানির উপরে ভাসছে, ওয়ান ওয়াটার। দেখুন দুটিতে কিন্তু ওয়ান ওয়াটার রয়েছে। এরপরের অংশের নিয়ম হলো যে অয়েল কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হবে, ভার্বটিও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হবে, নট পাস্ট ফর্ম হবে, অর্থাৎ এটি সঠিক উত্তর, ওয়েল ফ্লোটস অন ওয়াটার। এরপরে প্রশ্ন হলো আমার একটি কম্পিউটার আছে, আমার একটি কম্পিউটার আছে, এই প্রশ্ন হবে অর্থাৎ আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে, আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি মনে করেন মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল, যাই হোক ইত্যাদি। এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ, এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ এ সিঙ্গেল আইডিয়া, কি এ সিঙ্গেল আইডিয়া অর কি হবে এখানে, এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ এ সিঙ্গেল আইডিয়া অর টপিক, কি হবে টপিক হবে এখানে, অর টপিক বসবে, অর্থাৎ এটি সঠিক উত্তর।